আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। এই হামলার খবর দিয়েছে রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি। যুক্তরাজ্যে একটি মিথ্যা ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করেছে রাশিয়ার একদল বিশ্বাসঘাতকদের দিয়ে ইউরোপের কোনো বিদেশি রাষ্ট্রের বেসামরিক জাহাজে হামলা চালানো হবে এসভিআর। ইসরায়েলি বাহিনী আমার অর্থ ও জিনিসপত্র চুরি করেছে বলেন ফ্লোটিলার আটক অধিকার কর্মী ইতালীয় সাংবাদিক লরেনজো ডি অ্যাগোস্তিনো। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম 5,000 টনের ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন। এই সময় তিনি শত্রুদের উস্কানি প্রতিহত এবং দমন করার জন্য দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়েছেন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন উপদেষ্টারা না করেন বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারীসহ 2 জন নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। সোমবার 6 অক্টোবর এই হামলার খবর দিয়েছে রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে ইসরায়েলি বাহিনী নাবাতি শহরে একটি গাড়িতে 2টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে হাসান আতেউ এবং তার স্ত্রী দাসলান নিহত হন। নিহত 2 জনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এই দম্পতি অতীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের 2 সন্তানকে হারিয়েছিলেন। এনএনএ আরো জানায় হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সে দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছে এবং দমকল কর্মীরা এসে আগুন নেভায়। পৃথক আরেকটি হামলায় ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই এক্স পোস্টে বলেছেন, বেকা এলাকায় হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত রাদওয়ান ফোর্স ক্যাম্পগুলো রয়েছে। ইউরোপে বেসামরিক জাহাজে উস্কানিমূলক হামলার ষড়যন্ত্র করেছে লন্ডন এসভিআর। যুক্তরাজ্য একটি মিথ্যা ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করেছে রাশিয়ার একদল বিশ্বাসঘাতকদের দিয়ে ইউরোপের কোনো বিদেশি রাষ্ট্রের বেসামরিক জাহাজে হামলা চালানো হবে। সোমবার বার্তা সংস্থা তাস এ বিষয়ে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার একটি বিবৃতি হাতে পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াই করা রুশ বিশ্বাসঘাতকদের একটি দল ইউরোপীয় বন্দরে হয় ইউক্রেনীয় নৌবাহিনীর একটি জাহাজে অথবা কোনো বিদেশি রাষ্ট্রের বেসামরিক জাহাজের ওপর হামলা চালাবে। দলের সদস্যরা ইতোমধ্যে নাশকতার প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে। সন্ত্রাসীদের পরবর্তী পরিকল্পনা তারা ঘোষণা করবে। তারা মস্কোর নির্দেশে এই কাজ করেছে। এসভিআর বলেছে, লন্ডনের হিসাব নিকাশ এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে হামলার ফলে রুশ ভীরু ইউরোপীয় রাজনৈতিক অভিজাতরা সহজেই ক্রেমলিনের কুটিল এজেন্টদের মিথ্যা বর্ণনা গ্রহণ করবে, যাতে ইউক্রেনের জন্য অতিরিক্ত সামরিক সাহায্য এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত ইউরোপের সামরিকীকরণের প্রয়োজনীয়তার ন্যায্যতা প্রমাণ করা যায়। রুশ গোয়েন্দা সংস্থাটি আরো উল্লেখ করেছে, রাশিয়ার কৌশলগত পরাজয় এবং এটিকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য ব্রিটিশদের বছরের পর বছর ধরে প্রচেষ্টা ভেঙে পড়ায় লন্ডন ক্ষুব্ধ। বিবৃতিতে বলা হয়েছে, এটা উল্লেখযোগ্য যে ইউক্রেনীয় সন্ত্রাসীদের চীনের তৈরি সরঞ্জাম সরবরাহ করা হবে। তদন্তের সময় জব্দ করা সরঞ্জামগুলোকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তথাকথিত সশস্ত্র আগ্রাসনের প্রতি চীনের সমর্থন লৌহঘটিত প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। ইসরায়েলি বাহিনী আমার অর্থ ও জিনিসপত্র চুরি করেছে ইতালির সাংবাদিক। সম্প্রতি গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা স্লুমুথ ফ্লোটিলার আটক অধিকার কর্মীরা ইসরায়েলি সেনাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, আটক থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে, ব্যঙ্গ বিদ্রুপ হাসি ঠাট্টা করেছে এবং প্রয়োজনীয় খাবার না দিয়ে অনাহারে থাকতে বাধ্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তৃষ্ণায় তারা বাধ্য হয়ে শৌচাগারের পানি পান করেছে। অধিকার কর্মীরা আরো অভিযোগ করেন, তাদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটুর উপর বসিয়ে রাখা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং 3 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি। ফ্লোটিলার এক যাত্রী ইসরায়েলি সাংবাদিক লরেনজো ডি আস্তাগিনো বলেন, ইসরায়েলের বাহিনী আমার অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে। আটকের পর গত শনিবার তাকে ইসরায়েল থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর তিনি বার্তা সংস্থা এএফপি-কে ইসরায়েলি সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আটক কর্মীদের উপর কুকুর লেলিয়ে দিয়েও ভয় দেখানো
পাঠানো হয়েছে। এর আগে গাজায় অবরোধ ভাঙতে এবং গাজাবাসীদের ত্রাণ সরবরাহ করতে সমুদ্রে নৌকায় করে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন শত শত অধিকার কর্মী। পরে গাজার কাছাকাছি গেলে গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় 450 জনকে আটক করা হয়। পরে ধাপে ধাপে তাদের ছেড়ে দেওয়া হয়। 5000 টনের ডেস্ট্রয়ার পরিদর্শনে কিম সমুদ্র সীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম 5000 টনের ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন। এ সময় তিনি শত্রুদের উস্কানি প্রতিহত এবং দমন করার জন্য দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। দেশের নৌশক্তি জোরদার করার প্রচেষ্টায় অংশ হিসেবে এপ্রিল মাসে পিয়ংইয়ং নতুন মডেলের বহুমুখী ডেস্ট্রয়ারটি উন্মোচন করে। এটি সুপারসনিক, স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল, ট্যাকটিক্যাল, ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য সিস্টেম দিয়ে সজ্জিত। রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে, গত রোববার কিম চো হিয়ন ডেস্ট্রয়ার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ দলীয় সরকারি কর্মকর্তারা। সফরকালে কিম বলেন, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি জাতীয় অধিকারের মূল রক্ষার্থে নৌবাহিনী সামগ্রিকভাবে সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য এক মুহূর্তও থেমে থাকবে না। তিনি আরো বলেন, নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা বিশাল সমুদ্রে ব্যবহার করা উচিত, যাতে শত্রুর উস্কানি পুরোপুরিভাবে প্রতিহত করা যায়, তাদের দমন করা যায় এবং শাস্তি দেওয়া যায়। তাহলেই জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করা যাবে। আগামী 2026 সালের 10 অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়া আরো 5000 টনের ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনা করছেন। হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন মিস্রি। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি একটি বিচারিক আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ এবং পরামর্শ প্রয়োজন নেই বলে মনে করেন নয়াদিল্লি। তিনি বলেন, আমরা এই বিষয়গুলো পরীক্ষা করছি। আমরা বিষয়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, এর বাইরে তিনি মনে করেন না এই মুহূর্তে আরো কিছু বলা গঠনমূলক হবে। এক প্রশ্নের জবাবে মিস্রি বলেন, বাংলাদেশিদের এই ধারণা বাদ দেওয়া উচিত যে ভারতের একজন পছন্দের ব্যক্তি আছে বা তারা একদল লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বা অন্য দলের লোকদের উপেক্ষা করছে। তিনি উল্লেখ করেন, নয়াদিল্লি যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ম্যান্ডেটের প্রকাশ চায়, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার আত্মপ্রকাশ করবে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের বিচারের মুখোমুখি করার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধের বিষয়ে ঢাকা এখনো কোনো ইতিবাচক সাড়া পায়নি। তিনি বলেন, এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই। নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন উপদেষ্টারা না করেন। সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব, এত শহীদের রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায়, আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা যেন আর কোনোদিন আশ্রয় না পায়। নির্বাচন দিয়ে দিলেই সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন তারা না করেন। সার্জিস আলম বলেন, উপদেষ্টাদের দায়িত্ব শুধু একটি নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে প্রতিটি ক্ষেত্রে বোল্ড সংস্কার ও সিদ্ধান্ত দেখার আশা করেছিলাম তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষের রাস্তায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম। এই গাফিলতির দায় উপদেষ্টাদের নিতে হবে। সার্জিস বলেন, যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সঙ্গে পালন করুক। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, বিগত বছরগুলোতে নির্বাচন কমিশন যেভাবে চলেছে, বর্তমান কমিশনও যদি সেভাবেই চলার চেষ্টা করে তবে তা হবে অভ্যুত্থানের জন্য লজ্জাজনক।